রান্নাঘরের পাশে সদ্য ফুলের কলি ধরা মরিচ গাছটা ছাগলে খেয়ে ফেলেছে। ভোরে ঘুম থেকে উঠেই ওই গাছটাতে রোজ পানি দিতেন মর্জিনা, অথচ আজ সেই গাছের গোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যটা দেখেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। হাত থেকে নিমের ডালটা মাটিতে ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলেন সারা বাড়ি। দৌড়ে গিয়ে চুলের মুঠি ধরে টেনে আনলেন পাশের বাড়ির রফিকের বউ রিতাকে। ত্রিতা মুখ দিয়ে বিশ্রী সব গালি দিতে দিতে বললেন, স্যার মাগি, আমার চুল স্যার। সার মুনা, ফইন্নির ঘরের ফইন্নি, জায়গা জমি নাই, তারপরেও এগুলা এতগুলা ছাগল মুরগি পালস কেন? আর পাললেও দেইখা রাখতে পারস না? আমার মরিচ গাছটায় মাত্র কলি ধরছিল, কত যত্নের গাছ, এখন এর ক্ষতিপূরণ কেডাই দিব? তুই বেড়া দিতে পারস নাই? আমি বেড়া দিমু কেন? তুই বেড়া দিতে পারস নাই? তগো বাড়ি ছাগলেই খাইছে, আমগো ছাগলে ইত্যা খায় না, এক্কেবারে জাতের ঝাগ। বলেই মর্জিনাকে খামচে ধরে হাত পা ছোড়াছুড়ি করে নিজেকে ছাড়িয়ে নিল রিতা। শাড়ির আঁচল কোমরে গুজে চুলে বাঁধল খোপা। নিজের হাতের দিকে তাকিয়ে রেগে গেলেন মর্জিনা। কিছু কিছু জায়গা চামড়া উঠে রক্ত জমাট বেঁধেছে। গর্জে উঠছে বললেন, দুই বেলা বাতের ফ্যান আর মাইনসের বাড়ির যাইয়া দিয়া পালা ছাগল নাকি জাতের ছাগল? থাপ পাইয়া তোরে ছাগল পালন শিখিয়ে দিমু, অসভ্য। মর্জিনা যেমন ঝগড়ুটে তেমন রিতা হচ্ছে এলাকার সবচেয়ে নির্লজ্জ মহিলা। বুকে ঠিকমতো কাপড় থাকে না, এলোমেলো শাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সারা গ্রাম। এবারেও পরনের শাড়ি হাঁটু পর্যন্ত উঁচু করে মুখ বিকৃত করে বললেন, আই দেখি তোর গায়ে কত জোর, হাত ভাইঙ্গা গলায় ঝুলাইয়া দিমু। আমিও গাজী বংশের মাইয়া। মর্জিনা হাসলেন, কটাক্ষ করে বললেন, গাজী কোন বংশ হইল? তুই মাইয়াও ফইন্নি বাড়ির আর বউও ফইন্নি বাড়িরই। বংশ হইল আমারটা, পালোয়ান বংশের মাইয়া আমি। বিয়া হইছে শাহ বাড়ির, আমার ঠ্যাঙের সমান যোগ্যতা আছে তোর? ঝগড়া ধীরে ধীরে ভয়াবহ রূপ নিল। সামান্য একটা মরিচ গাছ আর ছাগল থেকে শুরু হয়ে চলে গেল বংশ পরম্পরা, বাপ স্বামী আর সন্তান পর্যন্ত। মিশ্রি অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাদের কাণ্ড কারখানা দেখছে। আচমকা তার কানে লুচিতে শিরশির করে উঠছে কেউ বলে উঠল, ভালো করে শিক্ষা রাখবো, ভবিষ্যতে কাজে লাগবো। এমনিতে তোমার লোকে ঝগড়া করে মজা পাই না। মিছরি লাফিয়ে উঠল, বুকে থুতু ছিটিয়ে পিছু ফিরে দেখলো নাজি দাঁড়িয়ে তার দিকেই ঝুঁকে আছে, কিন্তু দৃষ্টি হচ্ছে ঝগড়া করতে থাকা তার চাচির পাশের বাড়ির অসভ্য মহিলার দিকে স্থির। মিছরি সেদিকে এক পলক দেখে দ্রুত স্বামীর চোখের সামনে হাত রেখে আড়াল করলো দৃশ্যটি। আচানক আক্রমণে বিব্রত হলো নাচের স্ত্রী, হাতটা সরানোর চেষ্টা চালিয়ে বলল, এইটা লুকোচুরি খেলার সময় না বউ। রাতে সবাই ঘুমিয়ে গেলে না হয় এক লগে খেলমু, এখন হাত ছড়াও। সরাবো না, দৃষ্টির হেফাজত করুন। মহিলা শরীর বেরিয়ে আছে, ওইদিকে তাকালে পাপ হবে। ঘরে আইও, তোমার দিকে তাকাই। চুপ থাকেন। জামারে ধমকাস? কথা না শুনলে ধমকাতেই তো হয়। নাজির মুচকে হাসলা, নরম হাতটা সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁট ছোয়ালো মেয়েচির গালে। ঘুরে অপর দিকে যেতে যেতে বললাম, আমি হলাম বাধ্য স্বামী, হলাম না হয় বউয়ের কথাই। জাগরে ক্রমেই বাড়তেই থাকলো চিৎকার। আশপাশ থেকে মানুষ এসে বাড়ির ফটকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। অবশেষে ভেতর থেকে বিরক্ত হয়ে বেরিয়ে এলেন মুমিনুল শাহ। থমক দিয়ে বলেন, এই বাড়িতে হইতাছে কি এইসব? চুপ সবাই। পুরুষালী হুঙ্কারে দুজনেই থেমে গেলেন। স্বামীকে দেখে মর্জিনা ছুটে এলেন আহত, হাতটা সম্মুখে ধরে দেখাতে দেখাতে বললেন, দেখেন দেখেন, ওই সুন্নিমা গিয়ে আমার হাতটার কি অবস্থা করছে। মুমিনুল শাহ আটকে উঠলেন। লোকটা যেমনই হোক না কেন স্ত্রীর কাছে ভীষণ নরম মনের মানুষ। মুখ মলিন করে রিতাকে দিকে তাকে রাগত দৃষ্টিতে তাকে হুঙ্কার ছেড়ে বলেন, এটা তুমি কি করলা রফিকের বউ? শুরু তো করছে আমনের বউয়ে, আমার চুলের মুঠি ধরছে কেন? তার লাইগা তুমি আমার সন্তানের মায়ের গা থেকে রক্ত ছড়াইবা? শুধু তাই না, আমার মরিচ গাছটা ওর ছাগলে খাইয়া ফেলাইছে। আমি ভাবছিলাম প্রথম মরিচটা আমনেরে খাওয়ামো, কিন্তু ওর ছাগলে সব নষ্ট কইরা দিছে। এখন হয় অস্বীকার করে, উল্টা আমগো জাত লইয়া কথা কয়। নাজমুলের বাপ। মুমিনুল স্যার মায়া হলো, স্ত্রীর মাথায় হাত বুলিয়ে রিতাকে ধমক দিয়ে বলেন,
ওর কাছে মাফ চাইয়া সব ভুল স্বীকার করো, না হইলে আজ কুরুক্ষেত্র বাইন্দা যাইব। তুমি আমার বউরে মাইরা ফালাইতে চাইছো, তাই আমি চেয়ারম্যান মেম্বার ডাইকাই না তোমার বিচার বসাম। নাজির গোয়ালঘর থেকে চেঁচিয়ে বলেই উঠল। এর থেকে আপনার থানায় যাওয়া উচিত চাচা। কোমরে দড়ি বাইন্দা সবার সামনে দিয়ে যখন টানতে টানতে লয়ে যাইব তখন হ্যার শিক্ষা হইব। ভাতিজার কথায় সহমত হলেন লোকটা, মাথা নাড়িয়ে বললেন। নাজিরে ঠিক কইছে, পুলিশের কাছে গিয়া তোমার নামে মামলা করব। এখন মাপ চাইবা নাকি জেলে যাইবা? রীতা মুখ বাঁকালো, থুতু ফেললো উঠোনে, যেতে যেতে বলে উঠল। যা করার করেন, এই খবিশ মহিলার কাছে রিতায় জিন্দেগিতেও মাফ চাইব না। মর্জিনা তেতে উঠলেন। আমনের সামনে আমারে খবিস কইয়া গেল নাজমুলের বাপ, আমি কি খবিস? তুমি চিন্তা কইরো না বউ, ওই চুন্নির নামে আমি মানহানি মামলা করব। মামলা দিলে হইব না, ওর লগে আমার জিততে হইব। তাড়াতাড়ি সাহারিয়ার নাজমুলের বিয়া দেন, অগো বউ লইয়া ওই রিতারে আমি রাস্তায় ফালাইয়া পিডামু। আচ্ছা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আইজ গিয়া গটকের লগে কথা কইতাছি। স্বামীর কথা সন্তুষ্ট হলেন মর্জিনা। মুহূর্তেই মরিচ গাছের কথা ভুলে গেলেন। নাজমুল শাহরিয়ার সিঁড়িতে বসেছিল এতক্ষণ। ঝগড়া শেষে প্রসঙ্গ তাদের দিকে যেতেই একে অপরের দিকে তাকে আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠল। এনে আমাকে বিয়ার কথা আইলো করতে। শাহরিয়ার দুদিকে মাথা নাড়ো, অর্থাৎ সে জানে না। সেই কাক ডাকা ভোরে মিল্টন আর লতিফ এসে দুধ দুইয়ে নিয়ে গেছে দোকানের উদ্দেশ্যে। নাজিরের হাতে আপাতত কাজ নেই। গোয়াল ঘরে যোগ হয়েছে নতুন একজোড়া গরু। বাছুর ছাড়া বাকিগুলোকে সে বের করে না, ঘাস কেটে এনেই খাওয়ায়। ভাই বউয়ের ঝগড়া চেঁচামেচিতে বিরক্ত আমিরুল শাহ দুই হাত পেছনে রেখে উঠানের মাঝখানে এসে দাঁড়ালেন তিনি। কোথাও বের হবেন সম্ভবত। অদূরে বসে মনোযোগ দিয়ে কিছু একটা করতে থাকা নাজিরের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বললেন। তোর ব্যবসা বাণিজ্য দেখি ভালোই চলতেছে। আল্লাহর রহমতে ভালাই। দুধ দিয়া এখন আর কাছে বেচোস না? মিল্টনের দেখলাম পিক আপ তুলছে। না, মিষ্টির দোকানে যায়। ও ভালোই, কেমন লাভ হয়? উত্তর দিল না নাজির, পাল্টা প্রশ্ন করল। আরত কেমন চলে? শুনছি সব ধরনের কাঁচামাল নাকি এখন যোগান দেওয়া শুরু করছেন। সামিউল আইয়া কইল কাঁচামালের চাহিদা নাকি বাড়তি। লাভ কেমন? চলে আর কি, তেমন ভালো না। উদাস কণ্ঠে বললেন। নাজিরের হাসি পেল। লোকটা জীবনে একটু শুকরিয়া আদায় করতে পারে না। দ্বিগুণ লাভ হলেও এই কথাই বলে, নিজেকে হতাশ দেখানোর প্রচেষ্টা চালায়। আমিরুল শাহ পুনরায় জিজ্ঞেস করলেন। পরশু সাহেব সাইজা কই গেলিছিলি? ডাক্তারের কাছে গেছিলাম। খাসিটার জানে কি হয়েছে, খায় না, জিএমআই সারাক্ষণ। এইসব পাইলা পয়সা লাভের থাইকা ক্ষতি হয় বেশি। কয়দিন পর পর খালি রোগ আর রোগ। খাইয়া পুইরা বাইচা থাকতে হইলে আমগা মতন মাইসের এছাড়া আর কোনো উপায় কি? প্রসঙ্গ বদলালেন তিনি। এটা তার স্বভাব। জায়গা মতো ছেলেটা খোঁচা মারলে এড়িয়ে যান। বাড়ি থাইকা কম বাইর হোস, অসুখ নাকি? না তো। তাইলে আগে তো এই কাম ওই কামে লাগাই থাকতে, খুঁজাই পাওয়া যাইতো না সহজে। এত কাম করে লাভ কি? কোনো মতো খাইয়া পইরা বাঁচতে পারলে হইল। দেরিতে হইলেও বুঝছি চাচা, দুনিয়ার জীবন কিছু না। কেউ কি সম্পূর্ণ মরতে পারে? তাই কাম করা কমায় দিছে। আমিরুল স্যার মুখখানা ছোট হয়ে গেল, শুধু মাথা নাড়লেন। দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিক থেকে বিদায় নিয়ে ছাতা মাথায় চলে গেলেন বাড়ির বাইরে। তার প্রস্থান দেখে নাজির হাসল। খোঁচাটা একেবারে জায়গা মতো লেগেছে। তার দৈনন্দিন কাজ ঠিকই জারি রয়েছে। কিছু রহস্য উদ্ঘাটনের ব্যস্ততায় শুধু বাড়ি থেকে অযথা তেমন একটা বের হচ্ছে না। মামার বাড়ি থেকে ফেরার আজ দুদিন। এই দুদিনও মোতালেব নামক ব্যক্তির সন্ধান সে পায়নি। এমনকি মিল্টনকেও জিজ্ঞেস করেও না। নাজিরের ধারণা তার সমস্ত প্রশ্নের উত্তর তার দুই চাচা আর এই মোতালেব নামক লোকটার কাছেই রয়েছে। তবে চাচাদের থেকে উত্তর তো সে পাবে না। সন্দেহের খাতায় যদিও আরও একজন রয়েছে, তবে তার কোনো ভরসা নাই। তাই যে কোনো মূল্যেই ওই লোকটাকেই খুঁজে বের করতে হবে। আকবর মিয়া নিজ বিছানায় শুয়ে তসবিহ চপছেন, ঠোঁটে ক্ষীণ স্বরে নড়ছে। তখনই অনুমতি নিয়ে ভেতরে এলো নজরুল আলম।
ঘরের এক কোণে রাখা চেয়ারটি টেনে নিঃশব্দে বসে পড়লেন। আকবর মিয়া শোয়া থেকে উঠে বসলেন, হাতের তসবি বালিশের পাশে রেখে জিজ্ঞেস করলেন, মেঘের গর্জন শুনলাম, বৃষ্টি পড়ে? না আব্বা, রোদের মধ্যে গুড়গুড় করতেছে। ও, ডাকছিলেন যে? রাহুলের বিয়া লইয়া কি ভাবছস? এখনো ভাবি নাই আব্বা, বয়স কম, এত তাড়াতাড়ি বিয়া দিয়ে কি করমু? এইসব কি কথা? এ ছোট ছোট বাইন গো, বিয়া শেষ, তাহলে তোর বয়স কম কেমনে? মুচিস হইছে না? হয়েছে আব্বা। আরে আগে বিয়া দেওয়া উচিত ছিল। পোলা মাইয়া গো, যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় তত ভালা। জিনা পাপার কম হয় বুঝলি। ওই কি আর বাপরে আইয়া কইব যে আমারে বিয়া দাও? এইগুলো বাপ মায়ের দায়িত্ব বুঝলি। নজরুল আলম চুপচাপ শুনলেন, মাঝে মধ্যে মাথা নাড়িয়ে সায়ও দিলেন। আকবর মিয়া বললেন, ওর পছন্দের কেউ আছে নাকি? তা আগে জিগা, থাকলে খোঁজ খবর নে। মাইয়ার বংশ ভালো হইলে বিয়া দিয়া দে, আর বংশ খারাপ হইলে পোলারে বুঝাইয়া নিজেকে পছন্দ মতো মাইয়া খোঁজ। পড়লে এই বছর এই শুভ কাজ সাইরা ফেলা। আচ্ছা আব্বা, ঘটকরে না হয় খবর দেবো। এর বিয়া হইলে আবার কাসেমের লগে কথা কইয়া মাসুমের বিয়া দিতে হইব। পোলাটার রাগ বেশি, ঠান্ডা মেজাজে বুদ্ধিমতী মাইয়া খুঁজতে হইব। দিনকাল ভালা যায় না, নাতিগো সংসার দেখা মরলেও শান্তি। এইবার নতুন ঘরে তুলতে হইব আব্বা। সুজনের 2 পোলা মাইয়া, তালেব, রহুল, মাসুম তো এখনো বাকি আছে। মাইয়ারা বছরে 2 বার আইয়া বেড়াইয়া যায়, হেগো পোলাপানেও আছে, বুঝেন তো? আমি কয়দিন ধরেই ভাবতেছিলাম ব্যবসার অবস্থা কি। তুললে ভালো করাইতেই তুলতে হইব। আল্লাহর রহমতে ভালোই। কাশেম আমারে কইল, এইটা তোমারে থাকো ভাইজান, সামনে খালি পইরা থাক, জায়গা না হয় আমি তুলুম। তোর মত কি? আমার কোনো সমস্যা নেই, লগে আমিও না হয় টেহা দিলাম, তাড়াতাড়ি শেষ হইয়া যাব। ভাইয়ের ভাইয়ে মিল দেখে সন্তুষ্ট হলেন আকবর মিয়া। এটাই তো তিনি চেয়েছিলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, মিছরির খবর কি? নাজিরের লগে দেখা হইলে কইস আমি ডাকছি, কথা আছে। এর লগে কথা কোয়া মানেই ঝামেলা, একটা কইলে 10টা হইনা দেব। দিব না, তুই কইস ভাইয়ে জোর নাই, নাহলে আমি যাইতাম। আচ্ছা। আলোচনা শেষ করে নজরুল আলম বেরিয়ে এলেন ঘর থেকে। দুপুরে রান্নাবান্না শেষে রোজকার মতো গোসল করতে কলপার গিয়েছে মিশ্রে। টিওয়ালে চাপতে গিয়ে হাতের তালুতে গাঢ় লাল দাগ পড়ে গিয়েছে। বিয়ের কয়েক মাস পেরিল, কিছুতেই যেন এসবে অভ্যস্ত হতে পারছে না সে। মাছের প্রজেক্টে খাবার দিয়ে দোকান পার গিয়েছিল নাজির, হাতে চিঠির খাম। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে সুদয়ের মাঝখানে সরু ভাঁজ পড়ল তার। দূরে এক ছেলে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে কলপারের দিকে। নাজির কয়েক পা এগিয়ে গিয়ে উঁচু কণ্ঠে বললাম, এই কে রে তুই? আচমকা ডাকে ছেলেটা যেন ঘাবড়ে গেল। চট করে পিছু ফিরে তাকালো। মুখখানা দেখে সহজে চিনে ফেলল নাজির। বলল, সোহেল না? এনে কি তোর? সোহেল জোরপূর্বক হাসলো থুতনিতে চুলকে আমতা আমতা করে জবাব দিল, একটা কাজে কাছাকাছি আইছিলাম, তাই ভাবলাম ফুফুরে দেখিয়া যাই। তোর ফুফু কি কলপার থাকে? না মানে একেবারে হাত মুখ ধুইয়া ভাবলাম ভিতরে যাই। বলে দ্রুত ঢুকে গেল আমিরুল শাহর দালানে। কলপার থেকে পানির শব্দ ভেসে আসছে, বুঝাই যাচ্ছে কেউ যে গোসল করছে। নাজির আর সেদিকে গেল না, পুকুর থেকে হাত পা ধুয়ে ঘরে এলো। শহর থেকে চিঠি এসেছে, প্রেরক আর কেউ নয়, নওশাদের শ্বশুর। খুব শীঘ্রই তিনি তাকে যেতে বলেছেন ওখানে। নালিশ জানিয়েছেন ভাইয়ের নামে। নাজির হিসেবে বিরক্ত, এমনিতেই নিজের জ্বালায় বাঁচে না, তার মধ্যে আবার ভাই কি কাণ্ড ঘটিয়েছে কে জানে। গোসল শেষে উঠোনে কাপড় মেলে দিয়ে ঘরে এলো মিছরি। আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করতে লাগলো পরনের শাড়ি। তাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে নাজির, জিজ্ঞেস করল, ও কলপার তুমি আসছিলা? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলেন? কেউ না। ভেজা চুলগুলো হাত দিয়ে ছেড়ে চোখে মোটা করে কাজল টানলো মিছরি। কানে দুল জোড়া পরে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে? দিনের বেলা ঘরে চান নাই মাইছে। লাজুক হাসলো সে, পা ঝুলিয়ে বসে পড়লো খাটে। চুল আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, ভাবছি এবার নাক ফুটো করব। ডর গেছে গা? না, তবে নাক ফুল পড়তে ইচ্ছে করছে। নাক ফুলে তো আরো সুন্দর লাগবে, তাই না আমায়? কি জানি, আন্দাজে আমি কিছু কইতে পারি না। তাহলে দেখে বলতে হবে। বাড়ি যেতে দিবেন কবে? সবসময় আমায় আটকে রাখেন। নাজির বসা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে গেল। উপরে ড্রয়ার খুলে কিছু একটা বের করে ফিরে এসে
বসলো মেঝেতে মিষ্টির সামনে, পাজোড়া টেনে নিজের কাছে নিয়ে বলল। আচ্ছা কাল যাইও। মিষ্টি নড়ে চড়ে উঠল। পা ধরেছেন কেন? ছি, উঠুন বলছি, পায়ে হাত দিতে নেই, পাপ হবে। নাজির শুনলই না, সে পাজোড়া নিজের কোলে রেখে পরিয়ে দিল সুন্দর এক জোড়া নুপুর। বলল, কি কইছে এসব? পায়ে ধরে সালাম করলে ঝুঁকলে পাপ হয়, এমনি ধরলে আবার কি এর পাপ? সুন্দর নুপুর জোড়া, এগুলো আমার? না, পাশের বাড়ির সম্ভব ভাবির। সে কথা গুরুত্ব দিল না মিশ্রি। বসা থেকে উঠে সারা ঘর জুড়ে এক প্রকার দৌড়াতেই লাগলো। নাজির মেঝে থেকে উঠে বিছানায় বসেছে। মেয়েটার আনন্দ দেখে তার নিজের চোখ হাসি ফুটে উঠেছে, তৃপ্তিময় হাসি। এক সময় থেমে গেল মিশ্রি, চোখের দিকে তাকে প্রশ্ন করলো, শব্দ হয় না কেন? ঘুঙুর লাগাতে ভুলে গেছে বুঝি? হাবি লাগিতে নিষেধ করছে। কেন? শব্দ না হলে নুপুর পরে মজা আছে? দিনকাল ভালো না, জনসন শব্দ শুনলে আশেপাশের স্যাংরারা আমার বইয়ের প্রেমে পড়ে যাব। বুঝতে সম হিসেবেই ভুল আমি করতে পারি না। পূর্বের মতো আবারও পাশে এসে বসলো মিশ্রি। বলল, আপনি একটা জাতা। রূপার নুপুর চাইছিলাম স্বর্ণের বানাইতে, কিন্তু পরে হনি পায় নাকি স্বর্ণ পরা যায় না, তাই এটাই বানাইছে। পছন্দ হয়েছে? হয়েছে। কবে আনলেন? পরশু ফেরার পথে। অথচ দিয়েছে না আজ। নাজির এড়িয়ে গেল, গামছাটা লুঙ্গি কাঁধে নিয়ে যেতে যেতে বলল, গোসল করে আসে। ভাতিজা আসার খুশিতে কি করবেন না করবেন তাই ভেবে পাচ্ছেন না ফরিদা। পুত্রবধূকে ডেকে এনে পাখা দিয়ে বাতাস করার নির্দেশ দিলেন। মিশ্রি খাবার নিতে এসেছে, তাকে দেখে ফরিদা বললেন, বউ, তুমি ওরে খাবার বাইরে দাও। শাশুড়ির কথা শুনলো বিথি। সোহেল ভাত মাখাতে মাখাতে মাথা তুলে তাকালেন, কেমন অদ্ভুত তার চাহনি, হেসে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? লোকটার চাহনি পছন্দ হলো না মিশ্রির, অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আয়েন এক লগে দেওয়ার ভাবিতে মিল্লা গপ্প করতে করতে খাই। কি দেওয়ার কেডায়? সম্পর্কে তুই ওর ভাসুর লাগস, নাজির না তোর ছুডু। ফুপুর কথা বিরক্ত হলো সোহেল, কিন্তু প্রকাশ করলো না। বলল, 5-6 মাসের পার্থক্য, এটা কোনো বিষয় না ফুফু। ফরিদা মিশ্রির উদ্দেশ্যেই বলল, তোমার খাওন লইয়া যাও, শুধু নাজির রে কইও ওরে ক এনে আইতে। কতদিন পর সোহেল আইছে। মিশ্রি মাথা নাড়িয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে ভেজা চুলে গামছা গলায় নাজির এসে হাজির হলো। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে খাওয়া শেষে হলো দুজন। ফরিদার জোড়াজুড়িতে সোহেল আর থাকলোই না, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য মিশ্রির দিকে থেকে বিদায় নিতেও ভুলল না। দুপুর গড়িয়ে বিকেল হলো। আচমকা কিছু একটা মনে পড়তেই বাড়ি থেকে বেরিয়ে গেল নাজের। মির্জনকে নিয়ে সোজা চলে গেল হাটে। আজ সোমবার, অথচ কোনো এক বিশেষ কারণেই কসাই জবাই করেছে গরু। মির্জনের উদ্দেশ্যে নাজির বলল, দৌড়া বল্টু, কুল চেরা আইজ আমি কিনবো। কথা মতো মিল্টন সত্যি দৌড়ালো। কসাইয়ের কানে কানে কিছু বলতেই ব্যাগে ভরে দিয়ে দিল কলিজা। নাজির এলো। লগে 2 কেজি গোশত ওজন করেন। আমিও 1 কেজি নিব ভাইজান, আমনে দাম কইরা দিতে কন। রাইতে তো তুই আমগুলো লগেই খাবি। আম্মাই গোশ অনেক পছন্দ করে। আচ্ছা, আলাদা ব্যাগে আরো 2 কেজি দেন। না না ভাইজান, 1 কেজি। চুপ বেটা, 1 কেজিতে এতগুলো মাছের কি হয়? আমাকে শুধু রাইতে খাইব, দুপুরে মনে হয় রাইতের শহর আনছে, তাই শুধু 2 কেজি নিতেছে। নাজির নিজেই টাকা দিল। বাজারের ব্যাগগুলো তার হাতে ধুরি দিয়ে বলল, আগে আমার ব্যাগটা তোর ভাবি পর্যন্ত পৌঁছায় দিয়ে আইবি। কইস আমার ফিরতে একটু রাইত হইব, তবে এক লগে গিয়া খামো। কই যাইবেন ভাইজান? সামাদ মিয়ার কাছে, অনেকদিন দেখা হয় না, কাম আছে একটু। মিল্টন বিদায় নিয়ে চলে গেল। চারিদিকে সন্ধ্যা নেমেছে। মাগরিবের আজান দিল কিছুক্ষণের মধ্যেই। পাশের মসজিদ থেকে নামাজ পড়ে তারপর সোজা ঘাটে চলে গেল নাজের। ইউনিয়নের এমন কোনো খবর নেই যা সামাদ মিয়ার কাছে নেই। এমন কোনো মানুষ নেই যাকে সামাদ মিয়া চেনে না। অথচ লোকটার কথা কিনা নাজির মনে পড়লো আজ। সামাদ মিয়ার মাছ ব্যবসা চলছে রমরমা। আশ্বিন মাস প্রায় শেষ হতে চলল। দিনগুলো যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। তারপর আসবে কার্তিক। কার্তিকের পর অগ্রহায়ণের শেষে ঠান্ডা পড়বে। তখনই আবার বেলায় বিলের পানি ধীরে ধীরে কমে আসবে। মাছগুলো চলে যাবে সব নদীতে। তাই বর্ষায় মাছ ধরার উপযুক্ত সময়। সামাদ মিয়ার ট্রলারে দেখা ঘাটে এসেই
পেয়ে গেল নাজের। মাগরিবের পরপরই শুরু হয়ে যায় তাদের এই আয়োজন। তাকে দেখে জানপরানি অবাক হলেন লোকটা। যদিও বরাবরই নাজির তাকে অবাক করে দিয়ে হুটহাট অসময় চলে আসে। হেসে বললেন, বিয়ের পর থেকে তো নাজির মশাইয়ের দেখাই যায় না, তা হঠাৎ কি মনে কইরা? কামে নিশ্চয়ই আইছি। ট্রলার ছাড়বেন কখন? এই তো ঘন্টা খানিকের মধ্যে। হৃদয়ে আইজ আনি নাই, জাকির গেছে বাড়িতে। ও, কি কাম নাজির, কিছু লাগবো নাকি? কিছু জিগামো, যদিও অনেক আগে যেখানে উচিত আছিল, কিন্তু জিগাতে পারিনি। ঘরের কথা পরে কয়া লাভ কি? সামাদ মিয়ার হুক্কায় টান দিয়ে ধোয়া ছাড়লেন বাতাসে। মনোযোগী হয়ে অল্প বয়সী ছেলেটার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থেকে নদীর অবাধ্য স্রোতের দিকে তাকিয়ে রইল নাজের। সেই নীরবতা ভেঙে একসময় বলল, আমার চাচারা কয় আমার দাদারা নাকি মারছে মাস্টারবারে আকবর মিয়া আর তার পোলারা। আব্বার এই অবস্থা নাকি সে করছে। এই ব্যাপারে আপনার কি মতামত ভাই? কেউ কি সচক্ষে দেখছে? হঠাৎই প্রশ্ন, এত বছরে তো জিজ্ঞাস নাই কখনো। আমি তুললে উল্টা রাগ করতি। ইচ্ছা হইল আর কি। আকবর মিয়া কিছু কইছে? না, কি কইব, হাব ভাব এমন যে সে নিরপরাধ। আমি তো অত শত জানি না, তখন আমি হৃদয়ের বয়সী আছিলাম। ব্যবসা বাণিজ্য সামলাইতো আমার আব্বাই। আকবর দাদা আর তোর দাদার মধ্যে ভাই ভাই সম্পর্ক আছিল, মাঝখানে ঝামেলা আছিল কি না তা জানি না। তবে হুট করে গ্রামে ছড়াইয়া গেল তোর দাদার খুনের খবর। 2 দিন পর খুনের সন্দেহে মামলা হয় আকবর দাদা আর নজরুল চাচার নামে। পরে তো আপোষে আইয়া সব ধামাচাপা দেওয়া হইল। বহু বছর আগের কথা। তোর বাপের বেলায় একই কাহিনী, সেও সেই দিন মরত। কিন্তু ভোরবেলায় ঘাটে আইয়া ট্রলার থামতেই আমার আব্বার দলের লোকেগো চোখেই সর্বপ্রথম পড়লো। পরে হেরা গিয়া মাস্টার বাড়িত খবর দিয়া ধরাধরি কইরা তারে নিয়া ভর্তি করলো হাসপাতালে। আব্বায় সবসময় কইতো কোনো একটা ঘাপলা আছে, কিছু একটা সবার চোখের আড়ালে ঘটছে। আকবর মিয়া এমন কাম করতেই পারে না। কেউই তাহলে দেখে নাই? এত মানুষের মধ্যে কেউ না? একইবারের একটা মানুষ খুন হইল, একটা মানুষের খুনের চেষ্টা করা হইল, একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, অথচ কেউ কিছু জানলো না, দেখলো না। বিশ্বাস করা যায় ভাই? পুলিশ আইছিল, কয়দিন তদন্ত চলছে। দেশের আইন সম্পর্কে তোর তো জানাই। শেষে চেয়ারম্যানের লগে কয়দিন ঘোরাঘুরি কইরা মামলা বন্ধ। প্রমাণ থাকলে না তদন্ত চলবো, বিচার হইব। প্রমাণই তো নাই। ভর দুপুরবেলা মাইনসে বাড়ির থাহে, আর সন্ধ্যা হইলেই গ্রামের মানুষ ঘুমে অচেতন। নিশাচর পাখির মতো জাগনা থাকুন লাগে আমগো মতন ব্যবসায়ী গো। দিনে ঘুমাই, রাতে সজাগ থাকি। তবে কি? একজন পুরা দৃশ্যটা দেখছে। এটাই শুক্কুর আলী, বছর 7 আগে মইরা গেছে। সে নাকি সবে ভাত খাইয়া বাড়ি থাইকা আইছে। তোর দাদার খেতে কাম করতো। বুইড়া ছায়ার নিচে বইয়া জিরাইতাছিল। 2টা লোক আইয়া নাকি আচমকা খেতে ফালাইয়া ইচ্ছা মতো তারে কুপাইলো। শুক্কুর আলী দেখা তো দিছে এক চিক্কুর। তার চিক্কুরে ভয় পাইয়া নামা দিয়া দৌড় মারছে ওই 2 জনে। পরে সারা গ্রামে সেই খবর ছড়াইয়া গেল। ততক্ষণে তোর দাদার আত্মা দেহ ত্যাগ করছে। বুইড়ায় অনেক ভালো মানুষ আসিল, না হইলে জানা যায় এত মানুষ কেমনে হয়। এত মানুষ আমি নেতাকর্মী ছাড়া আর কারোরটায় দেখি নাই। মুখ দেখা নেই? তাহলে কয় নাই কেন কাউরে? না, মাথা আর মুখে গামছা বাঁধানো আসিল, তাই মুখ দেখতে পারি নাই। মুখ দেখলে তো কাম হইতই। হের কয়েক মাস পরেই তো তোর বাপের কি এক অবস্থা হইল। তোর মাও গেল গা। চাচি তো এমনিতে ভালা মানুষই আসিল, বাড়িত গেলে না খাওয়াইয়া ছাড়তো না। কেন যে গেল। এরপর থাকাই মাস্টার বাড়ির লগে হুনি তোকে শত্রুতা। কথা শেষ করে সামাদ মিয়া আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালেন। কিছু এগিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, একটা গোপন কথা কই, কাউরে আবার আমার নাম কইতে যাইস না। আমি তো ব্যবসা কইরা খাই, এমনিতেই শত্রুর অভাব নাই। কি কথা? তোর চাচা দুইটা সুবিধার না। আগে তো বাপের কাছে হাত পাততো। বাপ মরার পর হঠাৎ কইরাই ফুইল্লা উঠছে, বদলাইয়াও গেছে অনেক।
আমার আব্বাই কইতো এইসবের পিছনে ওই দুই জাউরারই হাত আছে। বাপের লগে নাকি বনতো না, মাইনষের সামনেই কইতো এত মানুষ মরে কিন্তু আমগো বুইরা মরে না কেন। ভাব কত বড় খারাপ। চেয়ারম্যানের লগে মিল মোহাম্মদ বেশি, আমগো চেয়ারম্যানেই তো হ্যাগো মতোই শয়তান। হ্যাঁ নাকি আবার এমপির লগে ভালা খাতির আছে, তাই গ্রামের কেউ কিছু কওয়ার সাহস পায় না। আমিও কই না, এড়াইয়া চলি। দরকার কি লাগার, কেমনে আবার ফাঁসাইয়া দেয়। নাজিরের কাছে সবকিছু যেন পানির মতো পরিষ্কার। এবার শুধু মায়ের সম্পর্কে জানার পালা। জিজ্ঞেস করলাম, ভাই মোতালেব নামে করে চেনেন? মোতালেব? খাবারের মোতালেব? না, এই মোতালেব নাকি একসময় আমগো বাড়িতে কাম করতো, সেই দাদার সময় থেকে। সামাদ মিয়া কিছুক্ষণ ভাবলেন, হাঁকছে ডাকলেন, রহমত চাচা, মোতালেব নামের কাউরে চিনেন? শাহ বাড়িত নাকি কাম করতো। রহমত চাচা এগিয়ে এলেন। বয়সের ভারে, লম্বাটে দেহে, ভাঙন ধরেছে, উবু হয়ে চলেন, তবুও কাজ করে খান। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মনে করার চেষ্টা করলেন, তারপর বললেন, আব্বাসের জ্যাঠানা বেটা শুনছিলাম চুরি কইরা এগো বাড়ি থেকে পালাইছিল। একসময় ফাতেহ ভাইয়ের অনেক বিশ্বস্ত লোক আছিল। নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল। মোতালেব তবে আব্বাসের বড় চাচা? রাতে বাড়ি ফিরতে ফিরতে নাজিরের দেরি হলো। চারিদিকে তখন বিরাজ করছে ঘোর নিস্তব্ধতা। উঠানের হলদে বাল্বের আলোয় চারিপাশে ঘন অন্ধকার মিলিয়ে গেছে। সেই আলোকে ঘিরে ঘুরপাক খাচ্ছে সদ্য পাখা গজানো পিপিলিকার দল। কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে ঘরে মাটিতে মাদুর পেতে বসলো নাজির। তার অপেক্ষাতে এতক্ষণ জেগেছিল ঘরের রমণী। ছোট একটা গামলা থেকে থালে ভাত বেড়ে স্বামীর দিকে এগিয়ে দিল মিশ্রে, সাথে রাখলো মাংসের একটা বাটি। সন্ধ্যা মিল্টন বাজারের ব্যাগটা বাড়িতে দিয়ে যেতে তৎক্ষণাৎ কুপি জ্বালিয়ে রান্না করেছেন ফরিদা। আলু দিয়ে কলিজা ভুনা আর আলাদা ঝোলঝোল করে গরুর গোশত। তারপর বাড়ির সবার খাওয়া শেষে তিনি নিজ হাতে মেপে মেপে মিশ্রিয়া নাজিরের জন্য খাবার বেড়ে দিয়েছেন। ভাত সামনে নিয়ে হাত গুটিয়ে বসে রইল নাজির। স্ত্রী খেতে বসা পর্যন্ত অপেক্ষা করলো। মিষ্টি থালা টেনে নিতেই তার চোখ আটকে গেল সেখানে। ছোট্ট একটি বাটিতে হাড়সহ এক টুকরো গোশত, 2 টুকরো কলিজা আর আলু একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভাতের পরিমাণও বেশ কম, অথচ নাজিরের থালার চিত্র ভিন্ন। তাকে আলাদা 2টি বাটিতে দেওয়া হয়েছে 2 রকম তরকারি। মাংসের ভাগও স্ত্রীর তুলনায় স্পষ্টতই বেশি। নাজির ফ্রিকুচকে জিজ্ঞেস করলাম, গরুর গোশ আর কলিজা তুমি পছন্দ করো না? চুকা পাতা ভর্তাটা মিশ্রি খেলো না, সরিয়ে রেখে দিল এক পাশে। খেতে খেতে বললাম, করি তো, তবে খাসি পছন্দ না। তাইলে এটুকু আনছো কেন? কম তো কিনা আনি নাই। কলিজাও বেঁচে 2 কেজি, লগে গোশতও 2 কেজি, আবার দেখি লগে আলুও দিছে। আমি আনিনি, বড় চাচি বেড়ে দিয়েছেন। বড় চাষি দেবো কেন? তোমার হাত নাই? আসার পর থেকেই হয় বড় চাচি খাবার বেড়ে দেন, নয়তো ভাবি বেড়ে দেন। একবার তাদের না পেয়ে আমি নিজ থেকে তরকারি বেড়ে নিয়ে অনেক কথা শুনিয়েছিল আমায়, তাই এখন আর আগ বাড়িয়ে কিছু করি না। কথা বলার সময় একবারও মাথা তুলে তাকালো না মিশ্রি। নাজিরের গলা দিয়ে আর খাবার নামলো না। নিজের বাটিটা বদলে নিল স্ত্রীর সঙ্গে। মিশ্রি এবার চট করে সামনে তাকালো, অপ্রস্তুত ভঙ্গিতে বলল, বদলাচ্ছেন কেন? আমার এইটুকুতেই হয়ে যাবে। নাজির শুনল না সেই কথা, জিজ্ঞেস করল, আব্বাই খাইছে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। আব্বার খাওয়ানো তারাই বাইরে দেয়? হ্যাঁ। গোশ কলিজা 2টাই দিছে? না, শুধু কলিজা দিয়েছে। কলিজার থেকে আলুই বেশি পড়েছে। আরো 2 পিস চাইতেই বলল অসুস্থ মানুষ এত খেতে পারবে না। নাজির এবার বুঝতে পারলো কেন তার অসুস্থ বাপটা এতটা রুগ্ন। সে তো শুধু দুবেলা খাওয়াতো, সকাল আর রাতে মানুষ অল্পই খায়। আসল খাওয়া তো হয় দুপুরে, কিন্তু বিয়ের পর থেকে খাওয়ায় একবেলা, তাও শুধু সকালে। বলল, আগে খাও নাই কেন? জিজ্ঞেস করেননি? নাজি গেলে কইবা না? মিশ্রি উত্তর দিল না। খাবারের প্রতি নাজিরের অরুচি ধরে গেল, তবুও চুপচাপ খেতে লাগলো। পেটে ক্ষুধারও তো যে কমতি নেই। শেষ পর্যায়ে জিজ্ঞেস করল, আমাকে বিয়ার কয় মাস হয়েছে? মিশ্রি মনে করার জন্য সময় নিল। বলল, এই মাস শেষ হলে 3 মাস হবে। এই 3 মাসে কাজকাম করতেও শিখছো? বিশেষ করে রান্না বান্না? উনুন ধরাতে পারি, মরিচ আর রসুন কাটতেও পারি। পেঁয়াজ তেমন একটা কুচি হয় না, তবে ভাত রাঁধতে পারি, ডিম ভাজতেও পারি।
মাশাল্লাহ, টাকা আমার ঠিকই জুটছে কপালে। এমন করে গসবলহান শিখতে থাক, আর আমার কপালে জুটুক বাড়তি খরচা। আজ যদি তুমি রান্না বান্না পারতা, তাহলে কি আমার এত বাজার করতে হইতো, নাকি হ্যাগলোকে খাইতে হইতো? এতগুলো গোশ কিনলাম, অথচ বাপ আর বউর ভাগে জুটলো এইটুকুন, তার উপরে একবেলা ভাগে পড়ছে। সকাল হলে সব হ্যাগো পেটে যাবো গা। খাওয়ান দাওয়ানে যে মাইসে এত হিংসা করে, সেটা আবার জানলাম আইস। মিষ্টির মুখটা ছোট হয়ে গেল, বলল, এখানে আমার কি দোষ? বিয়ের আগে রান্নাবান্না পারি কিনা জিজ্ঞেস করলেন না কেন? আমাদের যৌথ পরিবার, আমি বড় হয়েছি নানার বাড়ি, কিভাবে শিখবো? কে শিখাবে আমায়? শুরু হয়ে গেছে অভিমান। নাজির মুখ কুচকে নিল। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আলাদা হয়ে যাবো? জানি না আমি। কেন জানো না? এমন করে চললে খাওয়ার কষ্ট করতে হ্যাগো বারুর কুদ্দুসের মার মতো হয়ে যাইবা। সবার কটু কথা হতে হইব। কয়দিন আমি হ্যাগলোকে তর্ক করে তোমার পক্ষে নিব? আমি একা একা কিভাবে সব সামলাবো যদি না পারি? কখনো এইসব করেছি নাকি আমি? চেষ্টা করলে মানুষ কি না পারে। আমি যখন প্রথম অন্যের খেতে ধান চারা লাগাইতে গেছিলাম, তখন ঠিক মতো লাগাইতে পারতাম না। তেরা বাঁকা হইতো, বেশি ডাইবা যাইতো, আবার কোনোটা তো নষ্ট পর্যন্ত হয়ে গেছিল। তার লেগে কত মাইসে যে আমার কাম দেয় নাই। কেউ কেউ তো সারা দিন কাম করে, পয়সাও দেয় নাই। পায়ে জোকে কামড়াইছে, হাতে ঠোসা পড়ছে, শরীরে বিষে জ্বর পর্যন্ত আইছে। তা থেকে আমি মরে গেছি নাকি সারা জীবন আকামাই রয়ে গেছে? মানুষ ভুল করতে করতেই শিখে। অনেক সময় আপন মানুষকে কথা ভাইবা শিখতে হয়, আর এটা তো একটা সংসার মাত্র। মিষ্টি বেশ অবাক হলো। খাওয়া থামিয়ে বলল, আপনি অন্যের অধীনে কাজ করেছেন, কিন্তু আমি তো শুনেছি আমাদের বংশের পর এই গ্রামে নাকি আপনারাও অন্যতম ধনী বংশ। ভুল কিছু শোনো নাই। তাহলে আমার আব্বার অবস্থা তো দেখছই। যখন তার এই অবস্থা হয়েছে, তখন আমার বয়স মাত্র 5। 10 হয়তো তখন ছোট মানুষ। মায়ের কথা তো জানাই, জমি জমা থাকলেও চাচারা আমাকে ঠকাইছে। দায়িত্ব বলতো এই 2 বেলা শুধু ভাত দিত, কখনো পান্তা ভাত ঝাল ভর্তা, আবার কখনো মনে দয়া হইলে ছোট চাচি দিত মাছ। এখন যা দেখতেছ, সব আল্লাহর রহমতে আমার একলার পরিশ্রমের ফল। ঘৃণায় গা রিরি করে উঠল মিস্টার। মুখ ভার করে বলল, কত খারাপ মানুষ! এতদিন ভাবতাম আমি শত্রু বাড়ির মেয়ে বলে, শুধু আমার সাথেই এমন করে তারা। নাজির শব্দহীন হাসল। খাওয়া শেষে থালি ধুয়ে নিল হাত। মিশ্রি বলল, তবে আমার চাচা খুব ভালো মানুষ, সাথে চাচিও। মাথার উপর বাপ দাদা আছে তো তাই ভালো, তারা না থাকলে বুঝতাম বাস্তবতা আসলে কি জিনিস। দুনিয়াত কোনো মানুষই ভালো না, সবাই স্বার্থপর। মিশ্রি চুপচাপ শুনলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো সামনে বসে থাকা লোকটা যা সবাইকে দেখায় তা সে নয়। তার ভিতরেও না বলা অনেক কষ্ট রয়েছে, যা কেউ কখনো দেখেনি, জানে না। খাওয়া শেষে দরজা খুলে বাইরে চলে গেল নাচের। কিছু সময় পেরোতে উক্কি দিল ঘরে, ফিসফিস করে ডাকলো, তাল মিস্ত্রি। সব গোছগাছ করে বিছানায় সবে শুয়েছিল মিশ্রি। শোয়া থেকে জবাব দিল, কি? বাইরে আইও। শোয়া থেকে উঠে দাঁড়ালো মিশ্রি। মাথায় আঁচল চেনে ঘর থেকে বের হলো। আকাশে আধ ফালি চাঁদ, ধরণীতে গভীর অন্ধকার। নাজির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় তাকে কাছে ডেকে হাঁটতে লাগলো আগে আগে। মিশ্রি তার পিছু নিল। নাজির থামতেই সেও থেমে গেল, জিজ্ঞেস করল, এখানে কেন এসেছি? আপনার মাথায় আবার কি চলছে? নাজির মুখে কিচ্ছু বলল না, আচমকাই তার হাতের কবজি ধরে চেনে এনে দাঁড় করলো সামনে। আঙুল তাক করে বলল, তাকাও। ইশারায় সামনে তাকাতে অবাক হলো মিশ্রি। পুকুর পাড়ে চারিদিকে উড়ে বেড়াচ্ছে জোনাকি পোকার দল, কিছু আবার বসে আছে পাড়ে সবুজ ঘাসের উপর। তা দেখে মিষ্টি চমকাল। একসঙ্গে এত জোনাকি পোকা পূর্বে কখনো দেখেছি কিনা সন্দেহ। স্ত্রীর আনন্দিত চমকিত মুখখানা দেখে নাজিরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আবারও হাত ধরে টেনে নিয়ে গেল পুকুর পাড়ের কাছ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের কাছে। উঁচু ডালে ঝুলছে দড়ি আর কাঠ দিয়ে তৈরি বিশাল একটা দোলনা। অবাক চোখে মাথা তুলে লোকটার দিকে তাকায় মিশ্রি, কিন্তু তাকে কিচ্ছু বলার সুযোগ না দেয় না। নাচের কাঁধে ধরে বসিয়ে দিল দোলনায়। স্পিস করে পড়ল, শক্ত করে ধরো। দিলাম ধাক্কা। কখন বাঁধলেন এটা? আজ সকালে। দোলনায় ধাক্কা দিতে লাগলো নাচের। মিশ্রি আনন্দে আটখানা হয়ে উঠল। নিস্তব্ধ নিশীথে চাঁদের আলোয় ঝলমল করা স্বচ্ছ পানি আর জোনাকি পোকার ক্ষীণ হলদে আলোর
আভায় পরিবেশটা হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। দুলতে দুলতে কখন যে চুলের খোপা খুলে গিয়ে মৃদু বাতাসে উঠতে লাগলো তার টের পেল না সে। শাড়ির আঁচলটাও তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু সেসবে তার বিন্দুমাত্র খেয়াল নেই, বরং তার চোখে নেমেছে গোধূলির মতো কোমল মুগ্ধতা। মনে উঠছে ঘূর্ণির মতো এক অন্তহীন আনন্দের ঢেউ। খুশিতে ছন্নছাড়া হয়ে ওঠা কিশোরী মেয়েটির দিকে মুগ্ধ চোখে তাকে আছে নাচের আজকের এই সুন্দর রাত, মৃদু বাতাস, জোনাকির দলবদ্ধ ছুটে চলা, সবকিছু যেন উৎসর্গ করা হয়েছে শুধু মিশ্রী নামক মেয়েটির জন্য। হঠাৎ দমকা হাওয়া এসে মেয়েটির কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো এলোমেলোই করে দিল। মিশ্রি খিলখিলি হেসে ওঠে। সেই হাসিতে নাজির থমকায়, চমকায়, অবশ হয়ে আসে তার সারা দেহ। আচমকা দুলতে থাকা দোলনার দড়ি টেনে থামিয়ে দেয় সে। মিষ্টি চমকে ফিরে তাকায়, চোখে মুখে প্রশ্নের ছটা। নাজির মুখে কিছু বলে না, সামনে এসে দাঁড়িয়ে দুই হাত দুই পাশের হাতলে রেখে তাকে আটকে নেয় নিজের বাহু বন্ধনে। একটু ঝুঁকে ফিসফিস করে বলে, এবার মনে হয় আমার ডায়াবেটিস হয়েছে। উসকুস করতে করতে মিশ্রি জিজ্ঞেস করল, হঠাৎ কিভাবে? এই যে আস্ত একটা তাল মিষ্টি ঘরে তুলছে। লজ্জা রাঙা হয়ে উঠল মিচি। শক্ত পুরুষালী বন্ধন থেকে মুক্ত করতে চাইল নিজেকে, কিন্তু পারল না। তার আগেই শিকারি নেয় নিজে নাজির তাকে খপ করে ধরে ফেলল, বলল, হইলে হোক, তবু আমার পুরো তাল মিষ্টিই লাগবো এক্ষুনি। মিশ্রি প্রস্তুত হওয়ার সুযোগ পেল না। আচানক তার কম্পিত ঠোঁট জোড়া দখলদারিত্ব চালালো লোকটা। বাতাস ভারী হলো। কিছু সময় পেরোতেই দূরে কোথাও থেকে ভেসে আসতে লাগলো মিলি কণ্ঠে কান্নার শব্দ। নাজিরের শক্তপোক্ত দেহের ভারসাম্য বজায় নেই। ধীরে ধীরে তার স্পর্শ গভীর হচ্ছে। মিশ্রি শক্ত করে তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দোলনা থেকে নাজিরের ললাটে ভাঁজ পড়ে। সে উঠে দাঁড়ায়, ঘাড়ে হাত চেপে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে বলে, চলো বউ, ঘরে যাই। হাস্যোজ্জ্বল অধরে আচানক ভয় নেমে এলো মিশ্রির। টেনে ধরলো স্বামীর ফতুয়া, নিচু স্বরে বলল, কে যেন কান্না করছে, এই যে শুনুন। নাজির শুনল না, এমন নয়। মিশ্রিকে টেনে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তাতে তোমার কে? বড় চাচার দালান থেকে আসছে। সামিল ভাইয়া নেশা করে আইয়া বউ পিটাইতেছে, তারই কান্নার শব্দ। ঠোঁট চিপে হাসি নাজির। মিশ্রি আটকে উঠল, মজা করছেন? না তো, হাসা কথা। হ্যাঁ গো, বাপ্য দুইটারই চরিত্র দোষ আছে। কিছু হলে বউ পিটার স্বভাব। মহিলা দুইটারও দোষ কম না, সারাদিন অন্যের দোষ খুঁজে বেড়ায়। রায় হলে যে আমার লাথি উষ্টা খায়। তাহলে তো ব্যথা পাবে, আপনার থামানো উচিত। প্রয়োজন নাই। হ্যাঁ গো, ঘরের ভিতরে যা ইচ্ছা করুক, আমগো কি? ভাবি কি কখনো আইয়া আমার কাছে কইছে? তাহলে যাবো কেন? আগ বাড়াইয়া কখনো কারোর উপকার করতে চাইবে না। চোখ কান সব বন্ধ। বউবার বয়রা মানুষের শত্রু থাকে না। ঘরে এসে নিঃশব্দে খিল দিল নাচের। বছরের প্রত্যেক দিনই শাহ বাড়িতে কিছু না কিছু নতুন ঘটনা লেগেই থাকে। এই যেমন আজ সকালে ঘটক লাল মিয়া এসেছেন বাড়িতে। তার আগমনী সংবাদ পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে নাজমুল শাহরিয়ার দুই ভাই। বড় ভাইয়ের সাথে পারভেজ ব্যবসায় যোগ দিয়েছে সপ্তাহ দুয়েক হবে। বাবাই তাকে জোর করে পাঠিয়েছে। বড় ছেলেকে বলে দিয়েছেন যাতে সব কাজকর্ম তাকে শিখিয়ে দেওয়া হয়। নাস্তা সেরে সবে বের হচ্ছিল সে, তখনই ফরিদা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করালেন ঘটকের সামনে। আমার এই ছোট বলার লাগাও একটা মাইয়া লাগবো ঘটক সাহেব। চোখের সমস্যা ঢাকায় গত মাসে নতুন চশমা নিয়েছেন লাল মিয়া। সেই চশমা নাকে ডগা ঝুলিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পারভেজকে দেখলেন, বললেন, অমনে গো, বাড়ির দেহি বিয়া উপযোগী পোলার অভাব নাই। আগে আমার নাজমুলের বিয়া দিমু, তারপরে শাহরিয়ারের। তাই তাড়াতাড়ি মাইয়া দেখেন, কাজকর্ম জানা, উচ্চ বংশের সুন্দরী ফরেস্কার লম্বা মাইয়া লাগবো। শাশুড়ির কথা হইনা চলবো। হ, আমারও এমনই লাগবো। ঘটক চোখ মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিলেন, বললেন, অমনে গো, চাহিদা বেশি। সুন্দরী মাইয়া দিয়া কি করবেন? সেই তো সারাদিন আগুনে তাপে রোদে বসাইয়া কাম করাইবেন, এমনিতেই কালা হইয়া যাইব গা। আমি 28 বছর ধরে সংসার করতেছি, কই কালা হইছি? তুই কি কাম করস নাকি?
জোয়ানকালে করতাম আমি। সংসার আলাদা হওয়ার পর শুধু একটু চুলাকুতাস, বাদ বাকি কাম তো করে কলিমের মায়। জামাইরেও খাওয়াই সস চাইল পড়া, তাই বউয়ের কথায় উঠে আর বসে। তুমিও খাওয়াও, না করছে কেডাই, খালি হিংসা করে। এদের ঠোকাঠুকি দেখে বিরক্ত হলো নাজির। যা নয় যেন সতীন দূষণ। গোসল ছেড়ে ঘরে এসে সে প্যান্ট পরল, শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মিছরি জিজ্ঞেস করলো, আবার কোথায় যাচ্ছেন সত্যি করে বলুন তো? লোকচক্ষুর আড়ালে কি আরো বিয়ে করেছেন? নাহলে 2 দিন পর পর সেজেগুজে যাচ্ছেন কোথায়? নাজির মুখখানা গম্ভীর। এগিয়ে এসে স্ত্রী শাড়ির আঁচল টেনে মাথা মুছতে লাগলো, বলল, ঘরের বউ ভাত দেয় না, তাই আর কি। চোখ তুলে ফেলবো। তুই পারবি? জোর আছে? আমার বাপ ভাইদের ঠিকই জোর আছে। ডরাই নাকি? উত্তর দিন। কাল নশাতে চিঠি আইছে, তাই ঢাকা যামু। আবার কি গন্ডগোল জানি পাকাইছে। ফিরতে তো তাহলে অনেক দেরি হবে, তাই না? তাও হইব। তোমার কিছু লাগবো? লাগলে কয়ে ফেলো, ফিরের পথে লইয়া আমো। সত্যি? লেখা দাও। হাস্যজল মুখে টেবিলের দিকে দৌড়ালো মিছরি। কলম নিয়ে গটগট করে কিছু লিখে ফেলল খাতায়। কাগজটা ভাঁজ করে ঝুঁকিয়ে দিল স্বামীর পকেটে। নাজির তা নিয়ে আর কিছু বলল না, জিজ্ঞেস করলো, কেমন লাগতেছে? ভালো না। মিথ্যুক। চলো আশ্রয় বলল, আইও বাপের বাড়ি দিয়ে আসি। কেন? তুমি না যাইতে চাইছিল? বোরখা পরে তৈরি হও, চাইলে 2 দিন থাকতেও পারবা। তোমার দিয়ে আইয়া আমি জামুকা। শ্বশুর আব্বাকে দেখভাল করবে কে? কলিমের মায় আর জাহিদ আছে। আগে শহরে গেলে ওরাই দেখতো, তোমার চিন্তা করতে হইব না। এখান থেকে ওখানে যেতে বোরখা পরতে হবে? হ্যাঁ, পড়তে হইব। গ্রামে সব করে যাওরা মাইয়া মানুষ দেখলেই আগালে দিঘালে চাইয়ে থাকে। আমার বোরখা নেই। বোরখা নাই? না, আমি তো সবসময় সালোয়ার কামিজ পরি, তাই কখনো কেনা হয়নি। তাহলে যাওয়ার দরকার নাই। লোকটা আর মনোভাব বুঝা করছেন যখন তখন বদলে যায়, তাই এগিয়ে এসে তার হাত জড়িয়ে ধরলে মিছরি বলল, দয়া করে এমন করবেন না। আমি সালোয়ার কামিজ পরছি, ওনা ভালো করে মাথায় মুড়ে দিচ্ছি আমি। যাত্রার আগে নাকি মিষ্টিমুখ করতে হয়, তাল মিষ্টি খাওয়াও, তাহলে রাজি হইতে পারি। কে বলেছে এই কথা? আমি জানি না। কেন? তুমি কেমনে জানবা? হাটের বসে মাইয়া মানুষ। ঘরে তাল মিষ্টি নেই, এনেছেন কখনো? নাই মানে কইলি হইব? 3 মাস আগে এই যে আস্ত একটা মিষ্টি আনছে, এটার কি হইব? কাছে আয়ো। সঙ্গে সঙ্গে দুকদম পিছিয়ে গেল মিছরি। আলমারি থেকে পোশাক বের করে স্বামীকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিয়ে বলল, অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। নাজির মুচকে হাসলা। কলিমের মা আর জাহিদকে ডেকে বলে দিল যেন বাবার খেয়াল রাখে। তারপর মিছরি তৈরি হয়ে বের হতে দরজায় তালা দিয়ে চলে গেল উত্তর পাড়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তাকে রেখে সে যাবে মিল্টনের কাছে, ওদের সব বুঝিয়ে দিয়ে রওনা দেবে গন্তব্যে। মাস্টার বাড়িতে উপস্থিত পুরুষ বলতে মাত্র 3 জন, বাকিরা বেরিয়ে গিয়েছে নিজ নিজ কাজে। সকালের রান্না বান্না খাওয়া দাওয়া শেষে জলপাইয়ের আচার তৈরি করেছেন দিলারা বেগম। সুজাতা সিঁড়িতে বসে আছে, পেটের ব্যথায় বিদ্যালয়ে যায়নি। মিছরিকে দেখতে চেঁচিয়ে বাড়ির মাথায় তুলল সে। ফটক পর্যন্ত তাকে দিয়ে নাজির বিদায় নিয়ে চলে গিয়েছে, তাই ভেতরে এসে ব্যাগটা রাখলো সে। সৈয়দুন নেসা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আজকাও একলা একলা আসিলে? উনি দিয়ে গিয়েছেন। নাচ জামাই? হ্যাঁ। কই সে? চলে গিয়েছে। দাদিকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে চঞ্চলা কিশোরীর মতন সারা বাড়ি দৌড়ে সবার সঙ্গে দেখা করে চলে এলো মিছরি। তালে বাড়িতে নেই, আচারের বয়াম হাতে খাঁচে বসে পা দুলাতে দুলাতে আচার খাচ্ছে পলি। বিছানা এক বাটিতে পড়ে আছে বেদানা, পেয়ারা সহ আরো কিছু কি ফল যেন। ননদকে দেখতেই ব্যাকুল হয়ে উঠল সে। এক পাশে সরে গিয়ে বসতেই দিল বিছানায়। মিছরি প্রথমে বসলো না, সন্দেহজনক দৃষ্টিতে আপাতমস্তক দেখে তাকে বললাম, রানীর হালে বসে আছো যে, অসময়ে আচার ফলমূলও খাচ্ছ, ব্যাপারটা কি? পলি লাজুক হাসল, আঙুল চেটে মুচকি হেসে উত্তর দিল, আমি খাইতাছি না। তাহলে কে খায়? পেটের উপর হাত রাখলো সে। বললাম, তোমার রাক্ষস ভাইয়ের সানজায়। হ্যাঁ? আরে তুমি ফুপু হইবা, পেরে তোমার ভাতিজা ভাতিজি সেই খাইতাছে। তুমি গর্ভবতী? কবে কবে হলো?
কেডাই জানে, পরশু জানতে পারলাম। কি লজ্জার কাম কও তো, রাক্ষসটা আমারে পোলাপাইন কইতে কইতে পোলাপাইনের মা বানাই দিতাছে। মিষ্টি হাঁ করে পলির দিকে তাকিয়ে রইল। পলির দৃষ্টি নিজের গর্ভে অঝরে লাজুক হাসে।